প্রতিটা মাসের এমন কিছু দিন থাকে যেদিন না বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না, এতটা অসুস্থ লাগে, শরীরটা এত দুর্বল লাগে আর এতই মানে কি বলবো আলসেমি পেয়ে বসে যে বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করে না। তারপরেও কিন্তু দৈনন্দিন কাজকর্মগুলোকে কিন্তু সারতে হয়। তবে হ্যাঁ, পরিবারের লোকজন কিন্তু সাহায্য করে, যেমন হাজব্যান্ড বলো বাচ্চারা বলো তারা কিন্তু সাহায্য করে। তো তারা তো সব কাজ করতে পারে না, কিছু কিছু কাজ থাকে যেগুলো নিজেকেই করতে হয়। তার মধ্যে বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় ধোয়া এগুলো তো করতেই হয়। তো নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি রীতার রোজ নামচার আরেকটা নতুন পর্বে। সকালবেলায় কিন্তু আজকে আমরা খেয়েছি ছাতু, আর এই ছাতুটা কিন্তু চাল ভাজি দিয়ে বানানো, খেতে কিন্তু ভীষণ লাগে ভালো। আর এটা কিন্তু তোমার দাদা পড়িয়ে উঠে মাখালো। আমি আজকে অনেক দেরি করে উঠেছি 8:30টার পরে। হ্যাঁ গো, শরীরটা ভীষণ অসুস্থ লাগছে, তো ওই জন্য দেরি করে উঠেছি। আর দিনের বেশিরভাগ সময়টা কিন্তু আজকে বিছনায় কাটিয়েছি। আর যেটুকু কাজ না করলে নয় সেইটুকুই কাজ করেছি। মাসে মাসে হয় কি, কিছু কিছু মাসে এমন এমন অসুস্থতা পেয়ে বসে, সেই বিশেষ দিনগুলোতে আর সত্যি বিছনা ছেড়ে উঠতেই পারি না, এতটাই অসুস্থ লাগে। তো বাচ্চারা তো অনেক হেল্প করে, আর সেই দিনগুলোতে আমাকে খুব একটা ডিস্টার্ব করে না। মা তো বিছনায় পড়ে থাকা মানুষ না, তবে মা যখন আজকে বিছনায় শুয়ে আছে বা বসে আছে, নিশ্চয়ই মার অসুস্থ লাগছে। তো এখানে ছোটো মেয়ে দেখো গাছ থেকে ফুল তুলে এনে আমাকে একটা ফুলের এই যে গুচ্ছ সাজিয়ে দিয়ে বলছে, মা দেখো তো কেমন হয়েছে। আমি বললাম, ফুলগুলো ছিঁড়ে ফেললি বাবা? তা বললো, হ্যাঁ ছিঁড়ে তোমাকে দেবো, তোমার শরীর খারাপ লাগছে। তো দেখো কীরকম দুষ্টুমি করে। আসলে আমি বিছনায় শুয়ে আছি, তো আমার সঙ্গে এই যে গল্প করতে বসে বসে গল্প করছে, অনেক রকম গল্প টল্প করছে। আর ওদিকে সকালবেলায় কিন্তু আজকে ওই যে ডাল ভাতটাই কিন্তু রান্না করেছি, আর তেমন বিশেষ কিছু হয়নি। ওই জন্য সকালে কিন্তু মেয়েদের খাওয়া দাওয়া হয়নি, কারণ ডালটা না ভালোও হয়নি রান্না। আর আজকে ভিডিও শ্যুট করিনি সকালবেলা, কারণ শরীরটা ভালো লাগছিল না, আগের থেকেই বলেছি। তো মেয়েদের সারাদিন আর ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি। ছোটো মেয়ে তো ওই যে দিনের বেশিরভাগ সময়টা আম খেয়েই কাটিয়ে দিচ্ছে, আমটা খেতে এতই ভালোবাসে। ওদিকে কিন্তু বড় মেয়ের ঠিকমতো খাওয়া হয়নি। তো এখানে দেখো ওর বাবা এই যে পড়াতে যাওয়ার আগে আলু সিদ্ধ করে দিয়েছে, এখন ওরা বানাবে হচ্ছে ফুচকা। তো এই যে দেখো বাসনপত্র বেশ কিছু জমিয়েছে, সেগুলো জমে থাকুক, আমি একটু পরে কিন্তু এগুলো ধোবো। ওদের এই যে ফুচকা টুচকা সব কিছু বানানো হয়ে গেলে তো আমি একটু এসে বাথরুম থেকে এসে বসলাম, আর মেয়েকে বললাম, বাবা একটু চা দে। তো ওই যে মেয়েরা দেখো ওখানে কাজ করছে, আর বড় মেয়ে কিন্তু চা দিয়ে গেল আমাকে, আর আমি কিন্তু বসে বসে চাটা খাচ্ছি। একটু পরে ওদের যখন সমস্ত রান্নাঘর থেকে কাজকর্ম হয়ে যাবে, ফুচকা বানানো হয়ে যাবে, তারপরে কিন্তু আমি একটু রান্না করতে যাব। তবে দিনের বেশিরভাগ সময়টা অসুস্থ লাগছে, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা অসুস্থ লাগছে আমাকে দেখলেই। তো দেখো এই যে প্রচণ্ড অসুস্থ লাগছে, মাথাটা পুরো ভারী হয়ে আছে। তো একটু চা খেয়ে শরীরটাকে যেন একটু ভালো লাগতে শুরু করেছে, তো ভাবলাম ঠিক আছে আর একটু রেস্ট করে নিই, তারপর রান্নাবান্না করব। তোমাদের দাদা গেছে পড়াতে, পড়িয়ে আসবে। এমনিতে সারাদিন ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, আর রাত্রে একটু আজকে যদি রান্না না করি তাহলে তো রাত্রে কারো খাওয়া হবে না ঠিকমতো। সারাদিন খাওয়া হয়নি, তো রাত্রে ভাবছি একটু রান্না করব। নর্মালি তো রাত্রে খুব একটা রান্না করি না, ওই দুপুরবেলাতেই রান্না করি, আর রাত্রে খুব একটা খাওয়াও হয় না আমাদের, কারণ রাত্রে খাওয়াটা না ভারী খাওয়াটা কিছুদিন হলো ভাবছি যে না রাত্রে খুব বেশি মানে ভারী খাবার খাবো না। তো অনেক দিন হয়ে গেছে রাত্রে রান্না করি না, এমার্জেন্সি না হলে। যেমন আজকের দিনটা যেহেতু সকালে রান্না ভালো হয়নি, শরীরটা এতটাই খারাপ লাগছিল, তো ডাল ভাত মেয়েরা খেতে চায়নি। এখন একটু ভাবছি মাছ রান্না করব। ফ্রিজে তো মাছ রয়েছে, কিন্তু ওই যে শরীরটা খারাপ থাকলে না সেদিন আর রান্না করতে ইচ্ছে করে না। আর কোমরে এত যন্ত্রণা হচ্ছে, পেটে এত ব্যথা করছে, তোমরা বুঝতেই পারছো যে পিরিয়ডসের প্রবলেমের জন্য কিন্তু এরকম হচ্ছে আমার। এই মাসে দেখছি প্রচণ্ড কষ্ট হচ্ছে, কেন বলো তো, ওই যে এক্সারসাইজ করাটা বন্ধ করে দিয়েছি। তো মেয়ে এখানে ফুচকা বানিয়েছে, আর আজকে ফুচকা বানানোটা বেশ ভালোই হয়েছে। টকটা মানে টক জলটা খুব বেশি টক হয়নি, কারণ আমি না খুব বেশি টক খেতে পারি না। তবে মেয়েকে বললাম ঠিক আছে ভালো হয়েছে, তবে আমি খাবো না, ওই একটাই খেলাম, কারণ আমার খেতে ভালো লাগছে না, ইচ্ছা করছে না শরীরটা। তো মেয়েকে বললাম ভালোই হয়েছে। তো এখন ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার আমি চলে এসেছি বাসনগুলো কিন্তু মেজে নেব। চালটা ভিজিয়ে দিয়েছি, তারপর কিন্তু রান্না করব। মাছটাও বের করে নিয়েছি, জল ঝরা মানে বরফ গলাতে দিয়েছি, জলে ভিজিয়ে নিয়েছি, আর এখন বাসনপত্রগুলো ধুয়ে নেব। মেয়েকে রান্না করতে দিই এখন মাঝে মাঝে, কারণ বাচ্চারা রান্না করতে শিখুক, বড় হচ্ছে, ক্লাস 8-এ উঠে গেছে, এখন ধীরে ধীরে একটু একটু করে রান্না করতে শিখুক। কারণ ওই যে কাজকে যদি না শেখাই, আমি মা হয়ে যদি তাকে কাজ না শেখাই, সে কিন্তু কাজ শিখবে না। তা এই জন্যে কিন্তু বাচ্চারা যদি কাজ না শেখে, সেটাকে বাচ্চাদের দোষ নয়, আমি তো মনে করি মায়েদেরই দোষ, কারণ আমরা বাচ্চাদেরকে কাজ করতে দিই না। আমরা মনে করি আমার আদরের সন্তান, তাকে দিয়ে কাজ করাবো, কিন্তু এটা কিন্তু আমাদের ভুল। কারণ আমার আদরের সন্তান আজকে সে ছোট আছে, একদিন সে বড় হবে, তখন তাকে কিন্তু সমস্ত কাজ না জানার জন্য কিন্তু সমস্যায় পড়তে হবে। এই জন্যেই কিন্তু আমি ধীরে ধীরে মেয়েদেরকে কাজ করতে শেখাচ্ছি। হ্যাঁ, ভাত ডাল তো রান্না করতে পারে না,
কিন্তু ওই যে টুকটাক টিফিন যেটা বানানো সেটা কিন্তু বানানো শিখছে। আর এইভাবেই কিন্তু ওর একদিন বিশ্বাস হবে যে হ্যাঁ ও রান্না করতে পারবে ভাত ডাল। এভাবেই কিন্তু একটু একটু করে শিখবে, কারণ একদিনে হঠাৎ কাউকে ভাত ডাল রান্না করতে বললে সে পারে না। সবজি এগুলো কিন্তু একদিনে সম্ভব না, ধীরে ধীরে কিন্তু ওকে মানে শেখাচ্ছি। ও বুঝতে পারছে যে হ্যাঁ রান্নাটা আমি ধীরে ধীরে করতে পারবো। তো একদিনে তো কিছুই হয় না, সেই জন্যেই কিন্তু একটু একটু করে বাচ্চাদের শেখানোটা খুবই জরুরি। তো দেখো ঘরটা, এই যে রান্নাঘরের এই যে কিচেন ক্যাবিনেট ট্যাবিনেট সমস্ত কিছু ওপরটা কুকটপটা কিন্তু পরিষ্কার করে নিলাম। আর সমস্ত এই যে দেখছো টেবিলের ওপরটায় কিন্তু এটা ওটা রয়েছে, ওগুলো না আমি আর পারবো না আজকে, আমার সত্যিই ভালো লাগছে না। তো যতটা পারবো ততটা করবো। রান্নার এখানটা পরিষ্কার করে নিলাম। আর টেবিলটা আজকে আর পারবো না, কালকে যদি শরীরটা একটু ভালো লাগে তাহলে টেবিলের উপরটা কিন্তু তখন পরিষ্কার করব, কারণ ওখানে অনেক টুকটাক জিনিসপত্র রেখেছি যেটা হচ্ছে একটু সময় সাপেক্ষ। তো আজকে কি করব বলো তো, শরীরটা ভালো না লাগলে সেদিন সত্যিই বলছি কিচ্ছু করতে ইচ্ছে করে না। তারপর রান্না করতে এসে দেখলাম কুকটপটা এলোমেলো করে রেখেছে মেয়েরা, ওই যে আমার জন্য চা বানিয়েছে, তারপর ওই যে ফুচকা বানিয়েছে, এটা ওটা। আর বাচ্চা না, আমার মেয়ে একটু বেশি বাসনপত্র কিন্তু করে ফেলে, মানে রান্না করতে এসে অনেকগুলো বাসনপত্র নোংরা করে ফেলে, সেগুলো কিন্তু আমি একটু বেশি হয়ে যায় বাসনপত্র। তারপরও আমি ওকে না করি না, কারণ দেখেছি আমি যদি বলি এত কিছু নোংরা করেছিস, ঘর নোংরা করেছিস, এগুলো আমি প্রথম প্রথম বলতাম রান্নাঘরে ঢুকবি না, ঘর নোংরা করে রাখছিস, তোর জন্য খাটুনি বেড়ে যায় আমার। তারপরে দেখলাম না, এসব বললে কিন্তু ও রান্নাঘরে আসতেই আর চাইবে না। তো ধীরে ধীরে কিন্তু রান্নাঘরের প্রতি ওর একটা বিতৃষ্ণা জাগবে, আর ও ভাববে হ্যাঁ সত্যিই তো আমি তো রান্না করতে পারি না। তো দেখলাম না, এটা করলে হবে না, ও একটু ছড়িয়ে ছিটিয়ে রাখবে ঠিক আছে, কিন্তু আমাকে কিন্তু সেগুলো পরে করে নিতে হবে, কিন্তু তবু ওকে কিন্তু এনকারেজ করতে হবে যে হ্যাঁ তুই পারবি, কর বাবাই কর। তো মেয়ে চা বানাতে পারে, ফুচকা বলো, পকোড়া বলো, নুডলস বলো, চাউমিন, এগুলো ধীরে ধীরে ম্যাগি ট্যাগিগুলো বানাতে শিখছে। আস্তে আস্তে আশা করি নিশ্চয়ই সব কিছু শিখবে। তো এইভাবেই কিন্তু একটু একটু করে কাজ শেখানোর দরকার বলে আমি মনে করি। অনেকেই বলে তার বাচ্চারা কোনো কাজ করে না, অসুস্থ হয়ে পড়ে, কিচ্ছু করে না, এক গ্লাস জলও নাকি এগিয়ে দেয় না, কিন্তু আমার মেয়েরা দেয়। আমার মেয়েদেরকে আমি যদি বলি বাবা চা বানিয়ে দাও, আমি আজকাল না খুব বেশি চা বানাই না, ওকে দিয়ে বানাই, কারণ দেখেছি বাচ্চাকে যদি কাজ না করাই সে মনে করবে এইসব কাজ তো আমার জন্য নয়। তারপরে তো ধীরে ধীরে নিজে যখন কাজ করতে হবে তখন কিন্তু অসুবিধায় পড়বে, যতই সে চাকরি করুক আর যাই করুক, এই নর্মাল কাজকর্ম তাকে শিখতেই হবে। তো তোমার দাদা এসছে বাজার থেকে, আর কিছু টুকটাক মুদির জিনিস নিয়ে এলো, সেগুলোও কিন্তু আমি এখন গুছিয়ে রাখবো। যেমন লবণটা প্রায় ইয়ে হয়ে গেছিলো, তো লবণটাও রাখলাম, এই যে কৌটায় ভরে রাখছি। আর এদিকে কিন্তু বিস্কিট নিয়ে এসছে, আরও টুকটাক জিনিসপত্র নিয়ে এসছে গ্রসারির। তো মুদির জিনিসগুলো আমি এবার টুকটাক করে কিন্তু গুছিয়ে রাখবো রান্না করতে করতে, কারণ এই যে রান্না করতে করতে কাজগুলো যদি গোছাই তাহলে অনেকটা সময় আমার বেঁচে যাবে। আর যেহেতু শরীরটা ভালো লাগছে না, তো সেই জন্যে চেষ্টা করছি কাজগুলো যত দ্রুত সম্ভব তত কিন্তু দ্রুত করে নেওয়া, তাহলে কী হবে আমি একটু বিশ্রাম নিতে পারবো। আসলে এই দিনগুলো না আমার সত্যি কথা বলতে আমার বিজনেসে উঠতেই ইচ্ছা করে না। বিয়ের আগে তো আমি বিজনেসে উঠতামই না, কিন্তু এখন যেহেতু বাচ্চা, সংসার, স্বামী, তাদের কিন্তু খাওয়া দাওয়া আমার উপর নির্ভর করে, আমি রান্না না করে তারা কি খাবে, এই জন্যই কিন্তু আমাকে করতে হয়। আর দেখলাম কাজ যখন করতেই হবে তখন কিন্তু আর শুয়ে বসে থেকে লাভ কী, চলো একবারে উঠে পড়ি, ঝটপট এনার্জি নিয়ে চলে এসেছি। আর এখন টুকটাক করে সমস্ত কাজ করে রাখছি, রান্না আলু ভাজিটা হতে হতে এদিকে টুকটাক করে কৌটাগুলো যেগুলো একটু নোংরা পড়েছিল ওইগুলো একটু ভালো করে মুছে পরিষ্কার করে রাখছি, তাতে কি হয় জিনিসগুলো দেখতে সুন্দর লাগে। আর দেখতে সুন্দর না লাগলে না রান্নাঘরে থাকতেও ইচ্ছে করে না, কাজ করতেও ইচ্ছে করে না, এটা কিন্তু সত্যি একদম বাস্তব কথা। কোনো জিনিস দেখতে ভালো না লাগলে সেই জিনিস ব্যবহার করতেও কিন্তু মন চায় না। তো ওই জন্য ধীরে ধীরে সমস্ত কিছু একটু কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে টুকটাক করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলে না অন্য দিন আলাদা করে কিন্তু রান্নাঘরকে পরিষ্কার করতে খুব বেশি সময় নষ্ট করতে হয় না, বা খুব বেশি সময় লাগেও না। আমি কি রান্না করবো না করবো এই জন্যই কিন্তু তোমার দাদা এই যে দই নিয়ে এসছে, যে দই দিয়ে একটু ভাত খাবে বলে। তো দইটাতে এত নোংরা থাকে এই যে প্লাস্টিকের ওপরটায়, তো ওই জন্য একটু ধুয়ে নিই। আমি দই নিয়ে আসলেই কিন্তু একটু ধুয়ে নিই। দই বা দুধে দেখেছি ডেয়ারি প্রোডাক্টে ওই নিয়ে এলে দোকান থেকে এত ধুলো নোংরা পড়ে, সেই জন্য কিন্তু একটু ধুয়ে নিতে হয়। এরপর ভেন্ডির তরকারিটাও করে নেব, তো তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়াটাও করে নেব। তো দেখো সেটা কিন্তু তোমাদের সঙ্গে আর হয়তো শেয়ার করা হয়নি, ভেন্ডির ওই তরকারিটা করেছি, সেটার ক্লিপটা কিন্তু শেয়ার করতে আসলে ভিডিওটা করতেই ভুলে গেছিলাম। তো এখন কিন্তু এই যে কাজকর্মগুলো করে নিয়ে আমি কিন্তু পুরো রান্নাঘরটা পরিষ্কার করে রাখবো, যাতে সকালে উঠে আমার খুব একটা কষ্ট করতে না হয়। মানে রান্নাঘরে উঠে দেখি যেন পরিষ্কার আছে, কারণ ঘুম থেকে উঠে রান্নাঘরটা মেসি দেখলে না ভীষণ বিরক্ত লাগে, এত অপরিচ্ছন্ন রান্নাঘর দেখলে মনটাই বিগড়ে যায় সকালবেলায়। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন অনেকটা সময় রয়েছে হাতে। আর এখন কিন্তু এই যে একটু সেলাই নিয়ে বসেছি। আজকে না মেয়েদের পড়াবো না, আমার শরীরটা ভালো লাগছে না। আমি দেখেছি শরীরটা ভালো না লাগলে না পড়াতেও মন চায় না, আর পড়ানোটা এমন একটা জিনিস যেটা মন থেকে না করলে না, সত্যি কথা বলছি,
সেইটা না করাই ভালো। পড়া একটা এমন একটা জিনিস, পুরো সাধনার জিনিস। তো আমার শরীরটা ভালো লাগছে না বলে মেয়েদেরকে আর পড়াতে বসলাম না, যেহেতু আজকে আর সামার ভ্যাকেশনের জন্য পড়ার চাপটা একটু কম রয়েছে। হ্যাঁ, স্কুল খোলা থাকলে হয়তো বাধ্য হতাম পড়াতে বসতে, কিন্তু যেহেতু সামার ভ্যাকেশন রয়েছে, কিছুদিন সময় আছে হোমওয়ার্কগুলো কমপ্লিট করার জন্যে, তো মেয়েদেরকেও একটু ছুটি দিয়ে দিলাম। আর আমি কিন্তু একটু রেস্ট করছি, কারণ আমার শরীরটা ভালো না লাগলে না আমার পড়াতে একদম মন চায় না। কারণ আমি দেখেছি পড়ানোটা না অনেকটা এনার্জির বিষয়, মানে অনেকটা এনার্জি নিয়ে পড়াতে বসতে হয়। তো ধৈর্য না থাকলে, শরীর ভালো না থাকলে ধৈর্যও থাকে না শরীরে, আর সেই ধৈর্য না থাকলে সেই অধৈর্যভাবে কিন্তু পড়ানো হয় না, যাই হোক না কেন। তো ওই জন্যেই কিন্তু পড়াতে আমি আর আজকে ইচ্ছা করছে না বলে পড়ালাম না। ওদেরকে বললাম ঠিক আছে তোরা বাবা আজকে খেলা করবি, সময় যা করবি, দুগুণ গল্প করবি, খেলবি, যা করবি কর। তো ওরা এই ঘরে ওই করছে, আমি একটু কিন্তু এইভাবে ওয়েব সিরিজ দেখছি। হ্যাঁ, তোমার দাদা পাশে আসে, ওই যে ওরা ওই ঘরে খেলা করছে বাচ্চারা, আর তোমার দাদার আমি মিলে কিন্তু একটু ওয়েব সিরিজ দেখছি আর সেলাইটা করছি। হ্যাঁ, তবে সেলাইটা করতে না আজকাল ভীষণ ভালো লাগে। সেলাই করতে অনেক দিন পর এই সেলাই কাজগুলো আবার শুরু করেছি। তো দেখছি সেলাইটা করতে পারলে মনটা অনেকটা ভালো লাগে। তো দিনের শেষে একটু নিজের মতো করে সময় কাটাতে পারছি, এটাও কিন্তু অনেকটা আনন্দ লাগে মনের মধ্যে। আর সমস্ত কাজ করতেও অনেকটা এনার্জি পাই। আচ্ছা, দিনের শেষে সমস্ত কাজ করে নিতে পারলে তাড়াতাড়ি আমি তো একটু সেলাই করতে পারবো, মানে মনটাকে এভাবে বোঝাই যে আমি সমস্ত কাজ যদি তাড়াতাড়ি করে ফেলি তাহলে আমি কিন্তু সেলাই নিয়ে বসতে সময় পাবো। এইটার জন্যই না আরোটা অনেকটা এনার্জি বেড়ে যায় আমার কাজ করতে। তো এটা তোমাদের সঙ্গে হয় কিনা অবশ্যই জানিও। মানে পছন্দের কাজ করার জন্য কিন্তু অপছন্দের কাজ হোক বা যেগুলো রেগুলার কাজ করতে হয়তো ইচ্ছে করছে না, একঘেয়েমি লাগছে, তখন এই কথা বলে নিজেকে বোঝাই যে চলো এইগুলো কমপ্লিট করে নাও তাড়াতাড়ি, তাহলে তুমি অনেকটা সময় পাবে তোমার প্রিয় কাজগুলো করার জন্যে। তো এটাই করি আজকাল, ভালো লাগছে করতে। আর বাচ্চাদের পড়ানো তো সেটা তো মাস্ট, সেটা পড়াতে আমার ভালো লাগে, কিন্তু ওই যে শরীরটা ভালো লাগছে না বলে আজকে আর পড়াচ্ছি না। তো দেখো এখানে কিন্তু প্রায় সেলাই কমপ্লিট হয়ে এসছে। পাশের এই বর্ডারগুলো এভাবে সেলাই করছি। তো তোমাদের কেমন লাগলো রুমালের সেলাইয়ের ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো এখানে